আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ। ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর দেখে বললেন প্রধান উপদেষ্টা, সব অপরাধীকে বিচারের আশ্বাস। জুলাই আন্দোলনে ১৪৭ শিশুসহ ১৪০০ মানুষকে হত্যা করা হয়। ক্ষমতা ধরে রাখতে হত্যা ও লাশ গুমের নির্দেশ দেন শেখ হাসিনা। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন। গাজীপুরে সন্ত্রাসী হামলায় নিহত শিক্ষার্থী কাশেমের কফিন নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল এবং জানাজা। ফ্যাসিস্টদের আর ছাড় দেওয়ার হবে না ঘোষণা হাসনাতের। এবং অপতৎপরতা মোকাবেলায় ফ্যাসিবাদী বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান সালাউদ্দিনের। জামায়াতে ইসলামী মুনাফিকি ছাড়া আর কিছু করেনি, মন্তব্য রিজভীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিরোধী মত দমনে টর্চার সেল, আয়নাঘর তৈরি সহ নানা অপকর্মের মাধ্যমে দেশে আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ। এমন অপরাধের সাথে জড়িত প্রত্যেকের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদেশি সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। রাজধানীতে ৩টি গোপন বন্দিশালা ঘুরে দেখার সময় ভুক্তভোগীরা তাদের দুঃসহ যন্ত্রণার কথা তুলে ধরেন। অন্ধকার খুপড়ি ঘর আর ইলেকট্রিক শক চেয়ার দেখে শিউরে উঠেন তারা। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। আয়নাঘর, বিরোধী মত দমনে এসব স্থানে নির্মমতা, অমানবিকতা আর ভয়াবহতার নানা চিহ্ন দেখে এখনো গা শিউরে ওঠে। পতিত শেখ হাসিনা সরকারের এসব গোপন বন্দিশালা ও টর্চার সেলগুলো পরিচিত আয়নাঘর হিসাবে। অন্ধকার এসব খুপড়ি ঘরে বছরের পর বছর আটকে রাখা হতো বিরোধী নেতাকর্মীদের। এই ইলেকট্রিক চেয়ারটির মতো ভয়াবহ নির্যাতনের নানা চিহ্ন রয়েছে আয়নাঘরে। দিনের পর দিন ইলেকট্রিক শর্ট দেওয়া হতো বন্দীদের। একজন বলছিল ওই যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা চেয়ে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে অবস্থায় রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে অবস্থায় রাখা হয়েছে। গোপন বন্দিশালায় নেয়ার পর হদিস মেলেনি বহু মানুষের। প্রধান উপদেষ্টার কাছে সেরকমই এক নির্মম ঘটনার বর্ণনা দিচ্ছিলেন এই তরুণী। ১১ বছর বয়সে মায়ের সঙ্গে বন্দী হন তিনি। বন্দিশালা থেকে তার মুক্তি মিললেও আজও জানেন না তার গর্ভধারিণী কোথায়। উধাও হয়ে গেছে, মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। 11 বছর বয়সে ছিল, সে মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। এই দৃশ্য বড় করুণ দৃশ্য। নির্যাতনের ভয়াবহতার নানা চিত্র প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরছিলেন দীর্ঘ প্রায় ৮ বছর আয়নাঘরে থাকা মেধাবী সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আজমি ও হুম্মাম কাদের চৌধুরী সহ অনেকে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় গুম করা হয়েছিল উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে। পরিদর্শনে এসে চিহ্নিত করলেন সে সময়ের বন্দিশালাটি। আয়নাঘরের নানা ভয়াবহতার চিহ্ন দেখে হতভম্ব হয়ে যান প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্যাতনের ওই ভয়াবহতাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুলনা করেছেন অন্ধকার যুগের সাথে। আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। তিনি জানান, দেশ জুড়ে অন্তত ৭-৮০০ আয়নাঘর থাকার কথা। ভুক্তভোগীর সংখ্যা ১৭৫০র মতো। আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে ৭০০, কেউ বলে ৮০০। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত। কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়। যে বিচার দীর্ঘসূত্রিতায় করে থাকবে, সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায়। এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স। বুধবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই এর যৌথ জিজ্ঞাসাবাদ সেল, র‍্যাব ২ ও র‍্যাব সদর দপ্তরের গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর উন্মুক্ত হয় আয়নাঘর খ্যাত এসব বন্দিশালা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
ঢাকা সহ সারা দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গুম খুনের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এদিকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনে উদ্ধৃতি দিয়ে উপপ্রেস সচিব বলেন, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই বিপ্লবের জড়িতদের হত্যা ও পরবর্তীতে লাশ গুমের হুকুম দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা। সৈয়দ রিয়াজের রিপোর্ট। বিদেশি সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে প্রধান উপদেষ্টা ডিজিএফআই ও র্যাব সদর দপ্তরের গোপন বন্দিশালা ঘুরে দেখার পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে তার প্রেস উইং। দিনটিকে ঐতিহাসিক জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম শুরুতেই সকল সংবাদ মাধ্যমকে আয়নাঘর পরিদর্শনে না নিতে পারার যুক্তি তুলে ধরেন। খুবই টাইনি, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র রুম এবং এটা যে প্যাসেজ খুবই দূর। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ইট ভেঙে ওইটা থেকে প্যাসেজ তৈরি করা হয়েছে। তো পুরো বিষয়টা আসলে লজিস্টিক্যালি এটা একটা চ্যালেঞ্জ ছিল। পিআইডি থেকে আমরা ফটোগ্রাফার নিয়েছি, টেলিভিশনে 2টা ক্যামেরাম্যান নিয়েছি এবং আমাদের নিজস্ব যারা প্রেস উইং এর একজন ফটোগ্রাফার ছিলেন উনি ছিলেন। এছাড়া আমরা বাইরের থেকে নিয়েছি আল জাজিরাকে আর নেত্র নিউজ। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, বিগত সরকারের আমলে গুম খুনের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। যাদের হাতে রক্ত সবার বিচার হবে, কেউ বাঁচতে পারবে না। এই বিচারের থেকে কারো মুক্তি নেই। শেখ হাসিনা এখানে মেন, উনার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, এই খুনগুলো হয়েছে। আর এই যে আওয়ামী লীগ পার্টির কি হবে সেটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, ওই হত্যাকাণ্ডের সাথে সাবেক প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি স্বয়ং বলেছেন যে প্রোটেস্টার যারা আছে তাদেরকে হত্যা করতে হবে এবং তাদের যারা লিভিং লিডার আছে তাদেরকে পাকড়াও করে হত্যা করে তাদের মরদেহকে সরিয়ে ফেলতে হবে বা লুকিয়ে ফেলতে হবে। এটা রিপোর্টে সাক্ষীর ভিত্তিতে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ন্ত্রণ সহ জাতিসংঘ তদন্ত কমিশনের সুপারিশগুলো যথাযথ বাস্তবায়ন করা হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 147 শিশু সহ 1400-রও বেশি মানুষকে হত্যা করা হয় বলে জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। তদন্ত প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, নিহতদের অধিকাংশই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছে। বিক্ষোভ দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আন্দোলনকারীদের উপর গুলি চালানো, হত্যা ও লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। ইয়াসিন রানার রিপোর্ট। ক্ষমতায় থাকতে জুলাই আন্দোলনে দেশের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় শেখ হাসিনা সরকার। চালানো হয় বীভৎস হত্যাযজ্ঞ, দমন নিপীড়ন, নির্যাতন, গ্রেফতার, স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লাশ গুম করারও তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয় আন্দোলনে। শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও অস্ত্র নিয়ে বিক্ষোভ দমাতে রাজপথে সক্রিয় ছিল। 114 পৃষ্ঠার প্রতিবেদনে 147 জন শিশু সহ 1400 জনের বেশি মানুষকে হত্যার অভিযোগ আনা হয়। ক্ষমতা আঁকড়ে রাখতে সাবেক সরকার এই হত্যাযজ্ঞ চালিয়েছে। এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত ও সমন্বিত প্রক্রিয়া। জনগণের বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেষ্টা করেছিল বিগত সরকার। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতাকর্মী এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপক নির্বিচারে গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেতে পারে বলেও মত দেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক। জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা চালিয়েছিল। আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধও গঠন করতে পারে। জাতীয় নিরাময় এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা এবং ন্যায় বিচার অপরিহার্য। প্রতিবেদনে বলা হয়েছে, 19 জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে খোদ শেখ হাসিনা আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার করে হত্যার পর লাশ গুম করার
নির্দেশ দেন। বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হলো একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে এই সময়ে সংগঠিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি হওয়া এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটতে পারে তা নিশ্চিত করা। একাধিক সিনিয়র কর্মকর্তার সাক্ষাৎকার অনুযায়ী শেখ হাসিনা ছাত্র নেতাদের নির্বিচারে গ্রেফতার করতে তখন অনুমোদন দেন। আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার এবং র্যাব এনটিএমসি-কে বিলুপ্ত করার সুপারিশ করা হয় প্রতিবেদনে। As High Commissioner said, there needs to be a prohibition on the use of shotguns with pellets and military weapons in policing public order. We recommend the disbandment of the Rapid Action Battalion, which has been responsible for violations not only during this period, but for many years in Bangladesh. দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রথম। ইয়াসিন রানা, এটিএন বাংলা। অবিলম্বে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নেতারা। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবুল কাশেম খানের জানাজায় এ দাবি জানান তারা। এ সময় কাশেমের লাশকে সামনে রেখে শপথ করে তারা বলেন, এই বাংলায় ফ্যাসিস্টদের আর কোনো ছাড় দেওয়া হবে না। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজ্জির। লাশ নিয়ে এই মিছিল ৬ মাস আগের জুলাই আগস্টকে মনে করিয়ে দিলেও বাস্তবতা আজ নিষ্ঠুর। সম্প্রতি গাজীপুরে হওয়া আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কিশোর আবুল কাশেম চলে গেছেন দুনিয়া ছেড়েই। কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজার নামাজে দেখা গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ আরও অনেককে। মরদেহের কফিন কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গাজীপুরে আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীর রাসেলের অনুসারীদের নির্মম আঘাতে আমাদের ভাই কাশেম আজকে শহীদ হয়েছেন। আজকে ৬ মাস পরে বিপ্লবীদেরকে শহীদ হতে হচ্ছে। আমাদের শহীদ ভাইয়ের লাশের শপথ নিয়ে আমরা বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করে, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে যাব ইনশাআল্লাহ। এ সময় উঠে আসে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। বিপ্লবী সরকারের দাবিতেও স্লোগান দেন কেউ কেউ। এই ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই ভূখণ্ডের মধ্যে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। আমরা সাথে থাকতে পারি না। আমরা স্পষ্ট করতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, যাতে করে যারা গণতন্ত্রকামী তারা যদি ফেসিবাদী হতে চায়, যারা মুসলিম তারা যদি জালিম হতে চায়, তাহলে তারা আওয়ামী লীগের ছবিটি তাদের সামনে ভেসে ওঠে। এই মৃত্যুতে সারা দেশে শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা ও কফিন মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে গাজীপুর শহরের শিববাড়ি মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত হওয়া বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে ওঠে রাজপথ। চট্টগ্রামে আবুল কাশেমের গায়েবানা জানাজা ও কফিন মিছিলে আওয়ামী লীগের দ্রুত বিচার ও নিষেধাজ্ঞার দাবি তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তা না হলে চট্টগ্রাম থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এই সমন্বয়ক। আজ থেকে এই বীর চট্টলার মাটি থেকে ঘোষণা করছি, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ। আবুল কাশেমকে প্রতি বিপ্লবের প্রথম শহীদ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কিন্তু মা বাবা হারা কাশেমের এই মৃত্যুতে কি টনক নড়বে অন্তর্বর্তী সরকারের? বিচার হবে তো গণহত্যাকারী শাসক শেখ হাসিনার? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচিত রাজনৈতিক সরকার না এলে মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সব ধরনের অপতৎপরতা মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। রাজধানীর একটি হোটেলে নাগরিক আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা অংশ নেন। সবার বক্তব্য উঠে আসে গণতন্ত্রের লক্ষ্যে পৌঁছাতে হলে রাজনৈতিক দলসহ সবার ঐক্যমতের জরুরি। সংগ্রামের চাইতে বড় মহৎ কিছু জাতীয় বিভক্তির কারণে মিশরে হয়েছে, তিউনিসিয়া হয়নি, অন্য দেশে হয়েছে, আরেক দেশে হয়নি। আমাদের এখানে যে ব্যাহত হয়ে যাবে না তার কোনো সম্ভাবনা কি আছে? তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে, আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার। তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার, এবং সেটার ফায়দা তারা নেয়ার। এইটুকু আমরা বুঝলেই হবে, এইটুকু বুঝলে আমাদের মধ্যে ঐক্য হবে। বিএনপির উদারতার কারণে জামাতে ইসলামী দেশে প্রথম রাজনীতি করার সুযোগ পেলেও দলটি মুনাফিকি ছাড়া আর কিছু করেনি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের 23তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি কথা বলেন। এ সময় রিজভী বলেন, বিএনপি জামায়াতকে সমর্থন করে না, কারণ যে দল ছাত্র জনতার উপর গুলি ও নির্বিচারে হত্যা করেছে, জামায়াত সেই আওয়ামী লীগকে মাফ করে দিতে চায়। স্মরণসভায় বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি, আমরা জামাতকে আমাদের উদারতার কারণে, অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাত, কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটির অন্য কিছু বিষয় নয়, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফেকি। এই মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি। দাবি পূরণের আশ্বাসে রাজপথ ছেড়েছেন বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। এর আগে চাকরিতে পূর্ণবহাল কারাবন্দী সদস্যদের মুক্তিসহ 8 দফা দাবিতে রাজধানীতে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে সরকারের তরফ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে আন্দোলন স্থগিত করেন তখনকার বিডিআর সদস্য ও পরিবারের সদস্যরা। মনির হোসেন তপুর রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুরে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসে জাস্টিস ফর বিডিআর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে জলকামান ব্যবহার করে পুলিশ। ধস্তাধস্তির এক পর্যায়ে কাঁটাতারের বেড়া ভেঙে সচিবালয়ের দিকে যেতে থাকে তখনকার বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। এক পর্যায়ে খাদ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেয় তারা। প্রতীকী কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে পড়েন অনেকে। যারা অপরাধী তাদের সাজা হোক, আমিও চাই। যদি আমিও অপরাধী হয় তাহলে আমাকে ফাঁসি ঝুলাক, আর আমি যদি অপরাধ না হয় তাহলে আমার ন্যায্য ফিরিয়ে দেওয়া হোক। ভুল তদন্তের মাধ্যমে মানুষকে ভুল সাক্ষী দিয়ে আমার আব্বুদের আজকে ফাঁসাইছে। অন্য কোনো সন্তান যেন এইভাবে আর পিতাহারা না হয়। আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের দাবি দেওয়া পূরণের আশ্বাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিদেশি শক্তির সহায়তায় পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করেছিল শেখ হাসিনা। দেশের সার্বভৌমত্ব দুর্বল করে দেওয়ার জন্য সে প্রথমেই পরিকল্পিতভাবে বিদেশি শক্তির সহায়তায় এই বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করেছে। আপনারা যে কমিশনটি করেছে, এই কমিশনের ধারা নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের আপত্তি রয়েছে। আমরা সেই আপত্তিটাকে আমরা আমলে নিচ্ছি। সেই জায়গা থেকে আপনারা সেটিকে সংশোধনের জন্য আপনার আলোচনার মধ্য দিয়ে আপনার আইন মন্ত্রণালয়ের সাথে বসুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসুন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন তৎকালীন বিডিআর সদস্য ও তাদের পরিবার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রোজায় ভোগ্যপণ্যের কোনো সংকট হবে না, বরং দাম কমবে, এমন আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জানান, চাহিদার তুলনায় অতিরিক্ত 1 লাখ টন সয়াবিন তেল ও খাদ্যপণ্য মজুদ আছে। মজুতদারির কারণে দাম বাড়ছে, যা 7 থেকে 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে তার দাবি। তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের।
রমজান এলেই আতঙ্কে থাকেন দেশের মানুষ। খেজুর, ছোলা, চিনি, তেল সহ রোজায় বেশি ব্যবহৃত পণ্যের দাম বেড়ে যায়, বাড়ে সিন্ডিকেটের দৌরাত্ম্য। তাই সরকারের আশ্বাস বিশ্বাস করতে পারেন না মানুষ। পরিবর্তিত বাংলাদেশেও সেই একই ধরনের আশ্বাস দিলেন বাণিজ্য উপদেষ্টা। বাজারে যদি আপনারা দেখেন, রমজানের যত পণ্য, খেজুর, ছোলা, ডাল, চিনি, যত পণ্যের মূল্য এখন যা আছে, আমার কাছে মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকটা পণ্যের মূল্য আরো কমবে। মানে আপনি যদি রোজার পণ্য যেগুলো, ছোলা বলেন, খেজুর বলেন, এই ধরনের যত, বা চিনি বলেন, এই ধরনের পণ্য মূল্য আমি অস্থিতিশীল হওয়ার সুযোগ আমার মনে হয় ইনশাল্লাহ, আমি কোনো ধরনের অস্থিরতা তো দেখি না, আমি নিম্নমুখী দেখি। রোজার আগেই সয়াবিন তেলে কারসাজি শুরু হয়েছে। সংকটের অজুহাতে দাম বাড়ানোর পায়তারা চলছে। আবার কোথাও কোথাও সয়াবিন তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা জানান, দেশে প্রয়োজনের চেয়েও বেশি সয়াবিন তেল আছে, শিগগিরই দাম নিয়ন্ত্রণে আসবে। কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সয়াবিন তেলের যে আমদানি পরিমাণ, যেটা আপনি নিজেই উল্লেখ করলেন, যে আমাদের যে প্রয়োজন তার থেকে প্রায় লক্ষাধিক টন অতিরিক্ত তেল আমদানি হয়েছে। মিলগুলোর কাছ থেকে ডেটা নিচ্ছি, তারা কি পরিমাণ তেল সরবরাহ করছে বাজারে। আমরা দেখছি যে প্রয়োজনের থেকেও অতিরিক্ত তেল তারা সরবরাহ করছে। আমরা তদ অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। আমরা প্রতিষ্ঠানগুলোতে অলরেডি আমাদের লোক পাঠিয়েছি। একটা সমস্যা বিরাজ করছে, আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে। সারা দেশে বাজার তদারকি জোরদার করা হবে বলেও জানান তিনি। বাজার নিয়ন্ত্রণকারী যত সংস্থা আছে সকলে একযোগে কাজ করছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আমাদের লোক পাঠিয়েছি। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তাইওয়ান প্রণালীতে নৌবাহিনীর 2টি জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং বলছে এতে তাদের নিরাপত্তার ঝুঁকি বাড়বে। মার্কিন সামরিক বাহিনীর ইন্দো প্যাসিফিক কমান্ডের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমের জানিয়েছেন, তাদের নৌবাহিনী মিত্র দেশগুলোর জাহাজের সাথে কাজ করবে। তবে তাইওয়ানকে নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করে চীন জানিয়েছে, কৌশলগতভাবে এই জলপথ তাদের। চীনের সামরিক বাহিনীর দাবি, সমুদ্রপথে নজরদারির জন্য এই 2 জাহাজে মার্কিন বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। ভাষার মাস উপলক্ষে কবিতার ভুবনে কবি অনুষ্ঠানের আয়োজন করেছে এডুকেশন ওয়াচ। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। আয়োজনটিতে কবি ডক্টর অগাস্টিন ক্রুজ তার অনুভূতি প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন। এ সময় এডুকেশন ওয়াচ সম্পাদক ও এটিএন বাংলার সময়ের সাথে অনুষ্ঠানের পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান, কথাশৈলী আবৃত্তি চক্রের পরিচালক বাচ্চিক শিল্পী রহমতুল্লাহ রাজন উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার দুবাই যাবে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, সব বিভাগেই প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা রাখে টিম বাংলাদেশ। রিপোর্ট SM আশরাফের। নাজমুল হোসেন শান্তর এমন কথা নিশ্চিত করেই অবাক করার মতোই। টাইগাররা ওয়ানডেটা ভালো খেলে তা সবাই মানে, কিন্তু এই দলের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব এমন বাজি ধরার লোক পাওয়া বিরল। তবে অধিনায়কের ব্যাখ্যাতেও যুক্তি আছে। এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের অ্যাবিলিটি আছে। বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চাই মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আমাদের রিজিক আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি, এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য পৌঁছাতে পারবো। এই টুর্নামেন্টের সবশেষ আসরে 2017-তে সেমিফাইনাল খেলেছে টাইগাররা। সেই দলে ছিলেন তামিম, সাকিব, মাশরাফিরা।
এবার বাংলাদেশ খেলবে এমন অনেক তারকাদের ছাড়াই। যে 15 জন ক্রিকেটার এই স্কোয়াডে আছেন, আমি 15 জনকে নিয়ে খুবই খুশি এবং কনফিডেন্ট যে 15 জনের ভিতরে যেই খেলবে সে মানে একা হাতে ম্যাচ জিতাতে পারে, ওই অ্যাবিলিটি সবার আছে। সো আই এম কোয়াইট হ্যাপি যে স্কোয়াডটা আমাদের আছে। ওভারঅল আমার মনে হয় যে খুব ব্যালেন্স একটা দল। যদি আমরা সবাই সবার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি তাহলে আমার মনে হয় যে যে কোনো টিমকে যে কোনো সময় হারানো। 8 দল নিয়ে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়ানডে ফরম্যাটের এই ক্রিকেট যুদ্ধ। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ, ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর দেখে বললেন প্রধান উপদেষ্টা, সব অপরাধীদের বিচারের আশ্বাস। জুলাই আন্দোলনে 147 শিশুসহ 1400 মানুষকে হত্যা করা হয়। ক্ষমতা ধরে রাখতে হত্যা ও লাশ গুমের নির্দেশ দেন শেখ হাসিনা, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন। গাজীপুরে সন্ত্রাসী হামলায় নিহত শিক্ষার্থী কাশেমের কফিন নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল এবং জানাজা। ফ্যাসিস্টদের আর ছাড় না দেবার ঘোষণা হাসনাতের। এবং অপতৎপরতা মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান সালাউদ্দিনের। জামায়াতে ইসলামী মুনাফিকি ছাড়া আর কিছু করেনি, মন্তব্য রিজভীর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।